আছে যেগুলো আপনাদের কখনোই করা যাবে না, আর যেগুলো করতে হবে এর একটা চার্ট এখানে আছে। হোল ফার্ম ম্যানেজমেন্টে নিউট্রিশন পার্ট যদি চিন্তা করি, গরুকে দিনে 2 বার থেকে 3 বার পানি খাওয়ানো, এই ব্যবস্থা নিয়ে করা যাবে না যদিও আমাদের খামারে এই কাজটি করে থাকে। 24 আওয়ার্স ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার। আরেকটি কাজ আছে, সেটা হলো থাম রুলে গরুকে খাবার দেওয়া বা গাভীকে খাবার দেওয়া। এই থাম রুল চলবে না, প্রোটিন এবং এনার্জি ক্যালকুলেশন করে তার কত পরিমাণ প্রোটিন কত পরিমাণ এনার্জি দরকার এই ক্যালকুলেশন করে তার নিউট্রিশন সাপ্লাই দিতে হবে। বাংলাদেশের ডেইরি খামারিরা আরেকটি কাজ করেন, ফিড এন্ড ওয়াটার মিক্স করে খাওয়ান এবং গরু তার নস্ট্রিলের অংশটি পানির নিচে ডুবিয়ে তারপরে খাদ্য খায়। এটা গরুর জন্য যেমন কষ্টদায়ক এবং সায়েন্টিফিকলি এটা ঠিক না। এই জন্য ফিড এবং ওয়াটার আলাদা করে ড্রাই খাবার দিতে হবে, গরু যখন দরকার তখন পানি খাবে। আর ফডার কাল্টিভেশন থেকে শুরু করে অন্যান্য প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কতগুলো বিষয় আমি এখানে শেয়ার করব। ফডার কাল্টিভেশনে প্রথমে যে জিনিসটি দরকার সয়েল পিএইচ। যদি সয়েল পিএইচ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ফডার কাল্টিভেশন ভালো হবে না। এখানে লেখা মুভ 5000 লিটার ব্লাড থ্রু ইটস আডার in order to produce 10 লিটার মিল্ক। 10 লিটার দুধ তৈরি করতে 5000 লিটার রক্ত গরুর শরীরে চলাচল করতে হয় ওলানের ভিতর। গরুর শরীরে কি 5000 লিটার রক্ত আছে? তাহলে কেমন চলে? থাকে করতেছে বারবার যাচ্ছে প্রশ্নটা এই জায়গায় না। 5000 লিটার রক্ত চলাচল করতে গরুর একটা পরিশ্রম হয়, সেই পরিশ্রমটা this is equal to a human running a marathon। একজন মানুষ যদি ম্যারাথন দৌড় দেয় তার একটা পরিশ্রম হয় না? যদি ম্যারাথন দৌড় দিলে 5000 লিটার রক্ত চলাচল, তাহলে ম্যারাথন দৌড় নাম শুনছেন তো? ম্যারাথন দৌড় দিলে কেমন কষ্ট হয়? আচ্ছা, এখন মানুষ কি প্রতিদিন দিনে 2 বার করে ম্যারাথন দৌড় দিতে হবে? আমার গরু কিন্তু দিনে 2 বার করে ম্যারাথন দৌড় দেয়। তাহলে বলছে যে few of us would attempt this without making sure we were injury free। আমরা যদি এরকম দিনে প্রতিদিন এখন ম্যারাথন দৌড় দেই, আমি বলতে পারবো না আমি ইনজুর হব না? না। কিন্তু গরু কিন্তু ইনজুর ছাড়া আপনাকে প্রতিদিন ম্যারাথন দৌড় দিচ্ছে, দিচ্ছে না? তাহলে আপনার থিংকিং লেভেলটা ওই পর্যায়ে যাওয়া দরকার যে গরুকে আমরা কি পরিমাণ কমফোর্ট দিব না কষ্ট দেব। কমফোর্টের বিষয়গুলো যদি আলোচনা করি, কি কি বিষয়ে কমফোর্টের 5টা পার্ট। হাউজিং, ভেন্টিলেশন, লাইটিং। গরু ঘর এমন ভাবে বানাবো সেজন্য কমফোর্ট পায়। বডি টেম্পারেচার, রেস্টিং, ড্রিঙ্কিং, ফিডিং। আমরা যদি এক এক করে আসি, এটা জাপানিজ একটা শেড। যদি নিউজিল্যান্ডে বহু খুঁজলাম মাইক্রোস্কোপ দিয়ে এরকম শেড পাইলাম না, শেড নেই, গরু কোনো শেড নেই। পুরো দেশটা কি খামার, প্রত্যেকটা বাড়ি একটি করে খামার। সরকার খামার নিয়ে ব্যস্ত, সব খামার করে দিচ্ছে, খালি গ্রেজিং ল্যান্ড। যেখানে দ্বীপ টিপ যা আছে সব সমান করে দিচ্ছে, ঘাস লাগাই দিচ্ছে, গরু ওদের কোনো শেড নেই। দুধ দোয়ানোর জন্য একটা শেড আছে, ওখানে আসে গরু দুধ দিয়ে চলে যায়, শেষ কাজ। এটা জাপানিজ একটা শেড দেখেন। এখানে কি খাদ্যগুলো তো পানির সাথে ভিজিয়ে দিচ্ছে, তাই না? এখানে এটা আমেরিকান ডেইরি ওই আপনি করার চেষ্টা করা হয়েছে। এটা আপনার ডিজাইন না, এটা আমার ডিজাইন। এখানে খাবার কি ভিজা খাচ্ছে শুকনো খাচ্ছে? নিশ্চয়ই গরুগুলো মারা গেছে। আপনারা চিন্তা করেন তো, আপনারা যারা খাবার করেছেন, যারা শেড বানিয়েছেন, তাদের শেয়ার এই শেডের সাথে কম্পেয়ার করেন, কোনটাতে খরচ বেশি হয়েছে? আরাম? এই অংশটি বালি, এই অংশটি পাকা, গরুকে ছেড়ে দেওয়া হয়েছে। ভাইজান কোন জায়গায় আছে গরু? আরাম কোথায় বেশি পায়? খরচ কোথায় বেশি? খরচ বেশি করে আর কষ্ট হচ্ছে গরুকে। ব্যাটের নিচে ময়লা যা পরে আছে সাত দেওয়া আছে পাকা, খোলা জায়গা বালি, গরু কোথায় যাবে? নাকি ছবি তোলার জন্য বলছি গরু তোমার এদিকে আসো, আমি ছবি তুলবো।
অনেকের ধারণা স্যার ওটা না গাই গরুর কথা বললেন গাভী দুধ দেয় শান্তশিষ্ট সে সার গরু ছেলেরা কুটি হবে এখানে সার গরু 10টা 20টা করে দেওয়া যায় এই সেটা আর কিছু নেই 20টার জন্য কত এদিকে হয়তো 40 ফিট এদিকে হয়তো 80 ফিট খুব বেশি জায়গা না 40 থেকে 50 ফিট 40 থেকে 80 ফিট এখান থেকে এই অংশটুকু হয়তো 30 ফিট আর এখান থেকে এখানে 30-60 ফিট 30 ফিট এখানে এটা 15 স্যার যেখানে স্যার দেয়ালটা দাঁড়াইছে মানে খাবার চারি যেখানে দেয়াল না কিন্তু এটা দেয়াল না কি বল মানে বাউন্ডারিটা দেওয়া স্যার এটা কত ফিট উচ্চতাটা এই যে নিচে মানে খাবারের সামনে মানে এখানে এসে খাবারটা খায় এই ওয়ালটা এটা মাপ আছে দেখো স্যার এটা একটু দেখেন এই সেকশন ওইটা খালি বলেন এরকম সিম্বল সেট বানাতে কত টাকা খরচ হবে আমি এই সেটটা বানাইছি কত টাকা খরচ হবে ইনফ্যাক্ট এটা সমস্যা সে বৃষ্টি বা বাতাস ওই দিন আমি গেছিলাম ওদের সামারে সামারের টেম্পারেচার কত জানেন 17 থেকে 20 ডিগ্রি পর্যন্ত ভেরি করে সামার এবং এটা থাকে হার্ডলি 50 দিন কয়দিন ওদের সায়েন্টিস্টরা মানে মহা টেনশনে মহা ব্যস্ত যে গরুগুলা এই 50 দিন খুব কষ্ট পায় হিট স্ট্রেসে আর আমাদের দেশে গরম থাকে কতদিন 9 মাসের উপরে টেম্পারেচার কত উঠে কেউ এটা নিয়ে কেউ চিন্তা করে না কি নিয়ে চিন্তা করি আমরা নিজে বলবো বাংলাদেশে 90 দিন শীত থাকে 90 দিনের মধ্যে 8 ডিগ্রি টেম্পারেচার হয় 1-2 দিন 8 ডিগ্রি টেম্পারেচার হওয়ার পরে কোনো শীত লাগা শুরু হয় তাহলে we are very much careful about cold stress but we don't care about heat stress আমরা হিট স্ট্রেস নিয়ে আলোচনা করব এটা হিট স্ট্রেস মোকাবেলা করার জন্য ঠিক আছে হাইটটা কত স্যার হাইট হলো মিনিমাম 14 ফিট উপরে দাও দেন 14 ফিটের নিচে দিলে মিথেন গ্যাস আটকে থাকবে 14 ফিট তো মিথেন গ্যাস থাকে না বাতাস চলে যায় মাথা নিচু করে খাইতেছে না উঁচু করে খাইতেছে নিচু করে কোনটাতে আরাম বেশি নিচু করে আর আমরা খাদ্যপত্র বানাই কি করে ডাইনিং টেবিল দিলে গরু খাইতে কষ্ট হয় কষ্ট বেশি এই বেসিক জিনিসগুলো আপনারা জেনে যান এইটার জন্য ট্রেনিং আর কিছু না এখানে অত্যাধুনিক কোনো প্রযুক্তি নাই সিম্পল প্রযুক্তি গরু পালনের জন্য সিম্পল প্রযুক্তি এইটা হলো একটা শেডের ডিজাইন কয় ফিট হাইট আছে এটা মিনিমাম বাড়ালে অসুবিধা নেই কিন্তু একটা মনি চাল লাগবে মনি চাল যদি না দেন গ্যাস বের হবে আস্তে আস্তে দেখেন এই শেডটা দেখেন এই যে মনি চালের কথা বললাম কি চাল স্যার মনি চাল বোঝেন টারাস ইংলিশে বলে টারাস এটা হলো রিয়েলিস্টিক আগে এটা দেখলাম সব ছবি এটা হলো রিয়েলিস্টিক আমেরিকান ডিম এটা পানির পাত্রটা স্যার এই কোণ রাইট একদম কোণ আছে স্যার একদম কোণা দুই পাশে তুলে দেওয়া এটা তো সব সময় পানি ফিলার থাকে মানে গরু খাবে দুইটা ব্যবস্থা করতে পারেন হ্যাঁ আমরা যখন বাথরুমে ফ্লাশ দেই তারপরে পানি বের হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে ফিল আপ হয় কিভাবে কমবে হ্যাঁ তারপরে ভরে উপচে পড়ে না কেন এটা কি রকেট সায়েন্স এখানে এরকম একটা কিছু লাগা দেন না যখন ট্রাফটা ফুল হয়ে যাবে পানি আর আসবে না
গরু খাবে পানি করে দেওয়া আবার আসবে আপনার লেবারও লাগবে না কিছুই লাগবে না ওই সুবিধা হবে না ইজি এন্ড সিম্পল এই টেকনোলজিগুলো ইউজ করুন আর তাও না করতে পারেন ট্রাপ বানান আপনার রাখাকে বলেন ঘুরে দেওয়া বিকেল বেলা ফেলে যাওয়া ব্যাস কিন্তু গরু বলবেন না রাখালকে তিনতলার একবার গরুর কাছে যাবেন এটা হবে না আমি আজকে আপনাদের সামনে কারোর সামনে বলতেছিলাম যে গরু পালবে রাখালের সাথে গরুর মহব্বত সৃষ্টি হবে না ওই রাখালের দরকার নেই আমরা আমেরিকান ডেইতে একটা ষাঁড় ছিল এত অ্যাগ্রেসিভ সিমেন্ট কালেকশন করতে গেলে তাকে মারে তাকে হিট করে ওর কাছে কেউ যেতে পারে না কিন্তু আমার হোসেন নামে একটা রাখাল ছিল ও এই রাখালের পিঠে ঘুরে বসে মহিষের কেন কথা ও তো আমি কিছু পারে না মানে তার সাথে তার মানে টেন্ডার কেয়ারটা এমন ছিল তাকে গোসল করানো থেকে শুরু করে তার দাঁত খুর পরিষ্কার করে দিল কিন্তু অন্য যে কেউ তাকে অ্যাটাক করে এইটা হলো তার সাথে মহব্বত ভালোবাসা আপনার রাখাল যতক্ষণ পর্যন্ত গরুকে মহব্বত না করবে গরুকে লাঠিতে পিটালেই সে তাকে হিট করবে চেজিং টু এভরি রিঅ্যাকশন देयर ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন গরু দেখে সে তাকে মারবে না সে বলে থাকবে হ্যাঁ যখনই লাঠি আপনার হাতে দেখার সাথে গরু চেজিং মোডে থাকবে তাহলে তখন কোনো সুবিধা হবে আর যখন ফ্রি হ্যান্ডে যাবেন গরুকে আদর করবেন গরুর কাছে যাবেন তার গলা নিচে একটু ইরিটেট করে দেবেন দেখবেন যে আঙুল এরকম করে দিয়ে দেবেন এইগুলোই হলো কাজ রাখালকে এই ট্রেনিংগুলো রাখালকে রাখাল গরুর কাছে যখন যাবেন আপনি যত বড় মালিক যত টাকা আদায় হোক রাখাল হলো মহাপণ্ডিত মানে হ্যাঁ যাওয়ার সাথে ম্যাডাম এদিকে আসেন না স্যার এদিকে আসেন না স্যার মানে ও হলো মহাপণ্ডিত এই পণ্ডিতই রাখাল দিয়ে কোনো মানে প্রফিটেবল বিজনেস হবে এখানে গরু চারটি আরাম পায় 4 ধরনের আরাম পায় 4 ধরনের বেনিফিট নাম্বার 1 বেনিফিট হচ্ছে গরু গায়ে কিন্তু প্রতিনিয়ত রোগ করে দেয় মরা রোগগুলো কিন্তু ওর চুল গায়ে ওটা কি খাচ্ছে গরু গায়ে চুল গায়ে কি করবে আমি গরু বাইরে আছেন ঘরটা কোথায় আছে ওয়াল তো নাই এটা গরু পাশে বাইরে আছে এই জন্য এর গ্রুমিং ব্রাশ লাগে ছেড়ে দেওয়া থাকলে ওখানে যা দেবেন এরকম ব্রাশ করে এটা ঘষলে উপরে কাটলে থাকবে এটা সার্কুলেশন হলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় রক্ত চলাচল বাড়ে আর রক্ত চলাচল বাড়লে কিছুক্ষণ আগে আমরা একটা বেনিফিট দেখব কি হবে তো আমার টার্গেট কি আলটিমেট টার্গেট কি ইজি এন্ড সিম্পল স্যার এগুলো প্রাইস কিরকম keep cow on concrete floor in a four side wall close shed যেটা সবটাই আপনার কাছে আছে তাহলে আমরা যে প্রকারের কথা ঠিক তোমরা যা করতেছো সেটা বন্ধ করো খাওয়া করো না খাওয়া বন্ধ করে দাও তাহলে তোমরা জিরোতে আসবে আর allow cow open space in a four side open shed for proper ventilation washing or bathing regular basis irregular basis গরুকে গোসল করে না আপনি খাবারে প্রতিদিনই যান আপা জি প্রতিদিন আপনি গরু গোসল করায় প্রতিদিনই শ্যাম্পু দিই রেগুলার বেসিসে গোসল করানো যাবে না প্রতিদিন at least twice daily grooming regularly automatic grooming brush TMR feeding absent that rumen pH fluctuate এটা খুব ইম্পর্টেন্ট জিনিস TMR নাম শুনছেন জি গরুকে ঘাস খাওয়া রুমেন পিএইচ ফ্লাকচুয়েট করবে না মাটির পিএইচ যখন কমে গেলে ফসল খায় না গরুর পাকস্থলীর পিএইচ আছে পাকস্থলীর যে রুমেন ফ্লোরা আর রুমেন ফ্লোরার পিএইচ আছে 6 এর নিচে যদি নেমে যায় তাহলে অ্যাসিডিক হয় অ্যাসিডিক হওয়ার সাথে সাথে গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হয় এটা রুমেন পিএইচ ফল করার একমাত্র কারণ হচ্ছে দানাদার খাওয়া যদি ঘাস খাওয়ান হবে না আচ্ছা আরেকটি কাজ করলে রুমেন পিএইচ ফল করে না দানাদার এবং ঘাস দুটোকে মিক্স করে খাওয়ান এটাকে বলা হয় টোটাল মিক্স রেশন বা টিএমআর মানে এভরি বাইটে গরু যেন রাফেজ এবং কনসেন্ট্রেট দুটোই পায় ড্রাই ফর্মে এটা একেবারেই শুকনা কোনো পানি দিবেন না না কিছু না নাথিং পানি তো মানে ও নাউজুবিল্লাহ মানে ঘর বলে দাও খাদ্যের সাথে পানির কোনো কথাই নেই খাদ্যের সাথে পানির কোনো কথাই হবে না তাহলে টিএমআর যদি দেন তাহলে তো রুমেন পিএইচ ফ্লাকচুয়েট করবে না
ঠিক আছে, আমি কিছু ছবি দেখাবো। আরেকটি জিনিস আছে এই যে গরমকালের জন্য, THI does not measure thermometer temperature humidity index। এটা আমরা প্র্যাকটিক্যালি করব আজকে। আপনারা পিএইচ মিটারে সবাই দেখছেন? ভিজলে টেস্ট পজিটিভ, গরুর জন্য ডিসকমফোর্টেবল। আর যদি টেস্ট নেগেটিভ হয়, যদি না ভিজে, তাহলে টেস্ট নেগেটিভ, গরুর জন্য কমফোর্টেবল, ইজি। এটাকে নি টেস্ট বলে, ওয়ার্ল্ড ওয়াইড খুবই পরিচিত। বাট গরুকে গোসল করার সেই সময় নি টেস্ট করলে হবে? আপনার তো প্র্যাকটিক্যাল সিচুয়েশন বুঝতে হবে। আমি দিনে 2 বার গোসল করালাম, এই গোসলের পর নি টেস্ট করলাম, হ্যাঁ গোসল করানোর পরে 10-15 মিনিট ফ্যান দিলেন বা আধা ঘন্টা পরে শুয়ে গেল, এরপরে অর্থাৎ সেটার শপিং তেমন হবে, যদি প্রসাব পায়খানা করে সেগুলো যেন চলে যায়, কিন্তু ম্যাক্সিমাম সেটা যারা দেখবেন যে ভিজা, এটা গরুর জন্য ডিসকাউন্ট। হ্যাঁ আমাদের এখানে আছে দেখবো না, আলাপ বেশি হয়ে যাচ্ছে না। এটা দেখেন একটি খামার সাতক্ষীরাতে, গরুগুলো কি আরাম আছে না, ওই দেখেন শেড করে, এটা মডেল শেড করে দিয়েছিলাম। এটা কতটুকু জায়গা হচ্ছে? বেশি না, 20-30 শতাংশ জায়গা। এখানে তো 10-15-30 টাকা। এটা যখন পরিপূর্ণ হয়, এখানে বিশাল হিস্ট্রি আছে। এই লোকে কিন্তু এই জায়গাটা গোবর টবর দিয়ে ফেলে আছে, গরুগুলো হট বক্সের ভিতরে আছে। আলামিন নাম তো, আলামিন ভাই আপনার তো এখানে আমার তো জায়গা নেই, এই জায়গাটা আমাকে কেন শেড বানিয়ে দিই, তো 50-50 খরচ, শেড বানানোর খরচ আমার, কিন্তু বালি ভরাট মাটি ভরাট আপনার, ঠিক আছে, মাটি ভরাট করে বানিয়ে দিলাম। প্রশ্ন হলো যেদিন গরু ছাড়বো, বাধা গরু ছাড়বো, এদিন এলাকার 1 থেকে 150 জন লোক লাঠি সুটা নিয়ে এসে দাঁড়াইছে, গরু ছাড়বে তো একটা গরু 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দাম, 20টা গরু ছাড়বে, একটা গরু ক্ষতি হলে ওর মারামারি করবে, আপনাকে এখান থেকে যাইতে দেওয়া হবে। ওকে, টেক দ্য চ্যালেঞ্জ। এখানে খাবার দিয়ে দিলাম, ঠিক হবে, একটা গরু ছাড়লাম, তো ছাড়ার পরে কিছুক্ষণ লাফালাফি করলো, ভিডিওটা কানেকশন দেওয়া নেই, দেখে দাম, লাফালাফি করে জাস্ট যার যার জায়গা সে খাওয়া দাওয়া শুরু করে দেবে। 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে আবার এসে বাড়ির মধ্যে শুইলো, আল্লাহ কি হলো, আস্তে 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 সব হাঁটাবে। স্মল স্কেল খামারি যারা একদম একটা গরু 2টা গরু, তাদের জন্য এই ব্যবস্থা। এটা করার খরচ কি আপনাদের? ওই ইউএনজিও ফান্ডে দিছিল একটা মডেল টেস্ট করার জন্য। এটা দেখে তো অনেকেই করছে, এই যে আমরা তো এখন দেখে দেখে অনেকেই করতেছে। এই যে এই মহিলা সাতক্ষীরার ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা, মাছদিয়া গ্রাম, মাছদিয়া 1000 লিটার দুধ তৈরি হয় প্রত্যেকদিন, এক বেলা দোয়ায়, কারণ বিকাল বেলা দুধ দোয়ালে বিক্রি হয় না। এই ঝিনাইদহের মতো জায়গা, এত রিমোট জায়গা আছে, 17 কিলোমিটার 12 বাজার থেকে যারা চেনেন, ভেতরের দিকে কোনো রাস্তাঘাট নেই। তাহলে স্যার বিকালের দুধটা মানে বিকাল 10 টাকা খাওয়া দেয়। আমরা গিয়ে ইউএসডিএ থেকে ওই গ্রামে একটি মিল্কিং সিলিং সেন্টার করে দিয়েছি, সিলিং সেন্টার করে দিয়েছি, আর এদিকে বলে রাস্তাটা ফাঁকা করে দিয়েছি, কারণ আমার তো সিলিং সেন্টারে দুধ আনার গাড়ি দিতে হবে। এখন এই গ্রামে দুধ হয় 3,500 লিটার, 3,500 লিটার, এবং প্রত্যেকটা মহিলা বিকালবেলা সন্ধ্যাবেলা দুধ সিলিং সেন্টার, এবং ঘোষপাড়া হিন্দু এলাকা, হিন্দু কমিউনিটি, এবং বাংলাদেশে এরকম হিন্দু কমিউনিটি আছে 1,500 থেকে 2,500 এলাকা। এই 2,500 এলাকায় 2,500টা মিল্কিং কালেকশন সেন্টার করা যায়, এবং আমি গভর্নমেন্টকে একটা প্রপোজাল দিয়েছি, প্রপোজাল দিয়ে কালেকশন সেন্টার করে দেওয়া, কিচ্ছু করা লাগবে না, এমনি হু করে ডেভেলপমেন্ট হবে। আর এই এলাকাতে একটা এমএবি তৈরি করে দিয়েছি, যে ঘাসের আবাদ করবে, কনসেন্ট্রেট বিক্রি করবে, জমি লিজ দিয়েছি, 5 বিঘা জমি লিজ নিয়ে ঘাসের আবাদ করে বিক্রি করবে, আমরা কিনে নেবে। আর এই খাওয়ার সিস্টেম এরকম করে দিয়েছি, এই দুটো চারি আমি দিয়েছি, বাকিটা তার, হ্যাঁ, কস্ট শেয়ার দিয়েছি, ম্যাচিং কস্ট। এটার এই চারির তলাটা এই গরু পায়ের লেভেলে আছে, আরাম করে খাইতেছে, এখানে খাবে, এখানে পানি খাবে। যাদের সিঙ্গেল, আপনাদের যাদের স্মল স্কেল রেট তারা এভাবে করতে পারে। দেখেন পানি খাওয়ার দৃশ্য দেখলে আমার ভালো লাগে। এগুলোটা তো মারা গেছে না,
কোনো গরু যদি মাটিতে মাথা দিয়ে শুয়ে থাকে তাহলে বুঝবেন যে হাইয়েস্ট লেভেল অফ কমফোর্ট সে পাচ্ছে। এবং এটা যে গরুর জন্য দরকার, আপনি কখন দেখছেন এবার মাথা দিয়ে শুয়ে থাকতে? মানে কি ভয় পেয়ে যায়, হ্যাঁ মারা গেল কিনা। লেফট হ্যান্ড সাইডে দেখেন পানি নাই, রাইট হ্যান্ড সাইডে পানি আছে। THI, টেম্পারেচার হিউমিডিটি ইন্ডেক্স। হিউমিডিটি এবং টেম্পারেচার মিলে একটা ভ্যালু তৈরি হয়। এই ভ্যালু দেখলে বোঝা যাবে আরাম পাচ্ছে না কষ্ট পাচ্ছে। এরকম একটা চার্ট থাকবে আপনাদের, আমাদের শরীরের ভিতরে আছে, আজকে দেখবো আমরা। এই রাখালটি এই চার্টটি দেখছে, এই ওই 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 টেম্পারেচার হিউমিডিটি দেখে সেই চার্ট থেকে ভ্যালু বের করে মনে করতেছে এখানে ইন্ডেক্স দেওয়া আছে, কোনো কষ্ট পাচ্ছে। তখন সে কি করতেছে? এটা কিন্তু রাখাল 8% একটা ছেলে। এইটা হলো গরুর কমফোর্ট টেনশন। আমরা কিন্তু কমফোর্ট নিয়ে কথা বলছি, সেই বিষয় নিয়ে কথা বলছি। এই কমফোর্ট গুলো যদি আপনারা এনশিওর করতে পারেন তাহলে প্রত্যেকটা কমফোর্টের পেছনেই গরুর প্রোডাকশন রিলেটেড। আচ্ছা দেখবো, এটা আমরা প্র্যাকটিক্যাল করবো, আমি তো থিওরি আলোচনা করছি শুধু। দেখেন তাপমাত্রা এবং হিউমিডিটি এবং টেম্পারেচার মিলে ভ্যালুটা যদি 72 বা তার কম হয় তাহলে কি হবে? যদি 72 থেকে 78 হয় তাহলে মাইল্ড স্ট্রেস, আর 78 থেকে 89 হলে সিভিয়ার স্ট্রেস, 89 থেকে 98 হলে ভেরি সিভিয়ার স্ট্রেস, আর 99 এর উপর হলে কি হবে? এবং হিট স্ট্রেস যদি কোনো মারা যায়, বিশ্বাস করেন তো? কুরবানির হাটে কোনো মারা যায় না ডিউ টু হিট স্ট্রেস। এইচএ ভ্যালু মাপলে 99 চলে যাবে। এটা মাপার জন্য যে সিস্টেম, সেই সিস্টেমটা আমরা ওখানে দেখব, ঠিক আছে? আমরা যেখানে আরাম পাই গরু সেখানে হিট স্ট্রেস পাই, কারণ কাউ ডোন্ট হ্যাভ অ্যাক্টিভ সুইট গ্ল্যান্ড। আমাদের কিন্তু লাইট অর্থাৎ চিনি বা পানি দিবেন, এবং বাচ্চা জন্মের সাথে সাথে নাকের মিউকাসটা এটা কি করতে হবে? ফ্রি করে দিতে হবে। স্টার্টিং ব্রিদিং, কখন নিঃশ্বাস নেওয়া শুরু করলো টাইম দিয়ে হবে, ড্রাই দ্য কাপ, ওয়ে দ্য কাপ, কাপটা ওজন করতে হবে, বাসুটা ওজন করে নেবেন। এরপরে ব্রিথ রিফ্লেক্টোমিটার দিয়ে শাল দুধের কোয়ালিটি মাপতে হবে। শাল দুধ কত আছে, কত আইসিসি আমাকে দিবেন। আচ্ছা, এরপরে ফিডিং, হাই কোয়ালিটি কোলেস্ট্রল, সাথে সাথে কোলেস্ট্রল খাওয়া লাগবে। কোলেস্ট্রল কিন্তু 1 ঘন্টার মধ্যে খাওয়াতে হয়, কারণ যত তাড়াতাড়ি খাওয়াবেন কোলেস্ট্রলের কোয়ালিটি তত ভালো থাকবে, যত টাইম পাস হবে তত খারাপ হয়ে যাবে। ডিপ অর্থাৎ স্প্রে নাভাল 7% আয়োডিন, বাজারে কিনতে পাওয়া যায়, কমিসে কোপিন, বায়োডিন, এটা স্প্রে করে দিন। এটা 3 দিন দিতে হবে সকাল বিকাল, তাহলে নাভাল হার্নিয়াটা হবে। এটা কিন্তু বাংলাদেশে অনেক বড় রোগ, অপারেশন লাগে এবং আসল অবস্থায় ফিরে আসে। এবং প্লাসেন্টাটা কখন রিলিজ হবে, গর্ভফুলটা কখন পড়লে টাইমটা লিখে রাখতাম, কারণ গর্ভফুল যদি না পড়ে তাহলে কিন্তু পরবর্তীতে ওই যে 60 দিনের মধ্যে হিটে আসার কথা হ্যাঁ 12 ঘন্টা সবচেয়ে কম সময়ে প্লাসেন্টা পড়ছে, এরকম কোন রেকর্ড আছে? সবচেয়ে কম সময় মানে বাচ্চা দিছে তারপর প্লাসেন্টা পড়ছে, দুটোর ডিসটেন্স কত টাইম? 3-4 ঘন্টা। আর এর চাইতে আমার প্র্যাকটিক্যালি 35 মিনিটস, বাচ্চা আছে 35 মিনিটের মধ্যে ন্যাচারালি প্লাসেন্টা পড়ে। যদি আপনি খাদ্য ম্যানেজমেন্ট করেন, ঘাস খাওয়ান, তাকে কমফোর্ট দেন, তাহলে ইজি। আর যদি না পড়ে 12 ঘন্টা তাহলে কি করতে হবে? ডাক্তার দেখবেন, ডাক্তার কি করবে? আগে বের করলে কোন ফিড খাওয়ান লাগবে না যদি ঘাস খাওয়ান, ঠিক আছে? জায়গা একটাই, সব জায়গায় থেকে ঘাসে। এখন যদি প্লাসেন্টা টেনে বের করা হয় তাহলে কিন্তু এই গ্যাভিটি ফর্মুলা ওই যে 60 দিনের মধ্যে আসবে, ওইখানে প্রবলেম। কেন? আমি পরে দেখাচ্ছি, ভিডিও দেখাবো। ডিসবার্ডিং দ্য কাপ, বাছুরের শিং ওঠে 1 মাস বয়সে, বাছুরের শিং যে জায়গায় উঠবে এই জায়গায় ডিসবার্ডার নামে একটা রড আছে, রডটা পুরো এই মাথায় দিয়ে দেবে। দেখেন এটা ইনহিউমিনিক, কিন্তু এটার প্রোডাকশনটা
শিঙের প্রোডাকশনের জন্য যে পরিমাণ এনার্জি লাগে এটা শিঙে চলে যায়, এটা খাদ্যের থেকে পরবর্তী একটা প্রবলেম করে। কিন্তু আপনারা মুন্ডি গরুর নাম শুনছেন না? মুন্ডিটা কোনো জাত নাই, মুন্ডি ওই কাইটাই আপনারা মুন্ডি এখন ডি হর্নিংটা যেটা শিং কেটে ফেলা এটা খুবই ইউনিক, বাট ডিস বার্নিংটা যদি আপনি রড দিয়ে করেন তাহলে কিছুটা মানে অ্যানিমেলের ওয়েলফেয়ারটা নিশ্চিত হয় না। বাট এখন কিন্তু ইয়ে পাওয়া যায়, পেস্টটা দিয়ে দিলে কিন্তু অতটা ইয়ে হবে। আচ্ছা, আমরা ধর্মের বিষয়ে আলোচনা করতে চাই না, একটা জিনিস শুধু খেয়াল রাখবেন, আমি শ্রীপুরে যে মসজিদটাতে নামাজ পড়ি সেই মসজিদের ইমাম সাহেবের সাথে কুরবানি ঈদের কথা হচ্ছিল। তো আমাদের ম্যাক্সিমাম আমেরিকান ডেইরি ম্যাক্সিমাম সারগুলা ওই টেস্টিকলটা রিং পড়ে নষ্ট করে দেয়া, তার মানে স্টিয়ার বলি আমরা। সার মানে বলদ হলে মাংসের কোয়ালিটিটা অনেক ভালো, ঠিক আছে, এবং গ্রোথটা বেশি। তো ওই মৌলানা বললো যে স্যার এগুলো তো কুরবানি চলবে না। কেন? নিখুঁত না, নিখুঁত গরু হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হিন্দুরা তো পাঠা বলি দেয়, তাহলে আমরা কি পাঠা দেবো না খাসি দেবো? কোন খাসি চলবে? খাসি কি নিখুঁত না? খাসি কি নিখুঁত? ওইটা তো স্যার অন্য কারণে গন্ধটার কারণে। আমরা আলোচনা করছি প্রফিটেবল ডেইরি এন্ড বিগ বিজনেস, এই জায়গাতে থাকি, ঠিক আছে, এই জায়গাতে থাকি। এই কাজগুলি করলে আপনার নেক্সট লাইফে প্রোডাকশনটা ভালো পাবেন, ঠিক আছে। কিন্তু আমার কথা না, বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে, আপনাদের সামনে তুলে ধরছি, কোনটা আপনি করবেন করবেন না, ইটস আপ টু ইউ। আমি কিন্তু কাউকে ফোর্স করছি না, এবং আমি কাউকে ফোর্স করে নিয়েও আসিনি এখানে। অনলাইনে একটা ফর্ম ছেড়ে দিয়েছি, আপনারা রেজিস্টার করে চলে আসেন। বাট ইউ আর লাকি, অনেক লোক পিছিয়ে পড়ে আসছে, 610 জন বোধ, 800 থেকে আমরা 200 জনকে ইয়ে করছিলাম, তার মধ্যে আসছে আরো 600 জনের কিন্তু আমরা ইনভাইটেশন দেই নাই। যাই হোক, চলতে থাকবে যতদিন আসি। আমরা ওই অবস্থাতে যাই। লং টার্ম স্যার যদি পারেন স্যার একটা স্টার্ট করেন আর কি। লং টার্ম। হ্যাঁ, এখন এটা বোধহয় 8ম 9ম ব্যাচ আমার, যারা ট্রেনিং করে গেছেন, এর রেকর্ড আছে সফটওয়্যারে আমার, এদেরকে আবার ইনভাইট করব আমরা 3 দিন 7 দিনের কোর্সে, যারা আসতে আগ্রহী। কিন্তু এখন প্রবলেম হলো এই মুহূর্তে আমার এখানে রেসিডেন্স নাই, এখানে চাঁদ হোটেল নামে একটা হোটেল আছে, ওখানে 40 জন রাখা যায়, সবার জন্য অ্যাকোমোডেশন ভালো হবে না। আমি বিকল্প অ্যাকোমোডেশন ব্যবস্থা করছি, যদি অ্যাকোমোডেশন করতে পারি তাহলে আমরা মার্চ এপ্রিল থেকে 3 দিনের কোর্স করব, 3 দিন। সেটা আরো এক্সক্লুসিভ হবে, এই ক্লাসরুমের মধ্যে ওই খামারে আমরা কাজ করব। ডে কাভি খাদ্য দেওয়া, ফিট তৈরি করা, ভুট্টা চাষ করা, এই সব কাজ মানে হ্যান্ড অন করব আমরা সবাই একসাথে, ঠিক আছে। এটা আমেরিকান ডেইরির একটি ভুট্টা চাষের একটি কস্ট অ্যানালাইসিস দেয়, আমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য বলছি এটা। 1 কেজি ভুট্টা উৎপাদন করতে কত খরচ হয়? 1 কেজি ইনক্লুডিং ল্যান্ড লিজ ভ্যালু, লেবার কস্ট, কাটিং কস্ট, এভরিথিং। তাহলে 1 টাকা 34 পয়সা দিয়ে 1 কেজি ভুট্টার খরচ পড়ে, তাহলে ভুট্টার ভিতরে কিন্তু ভুট্টা গাছের কথা বলছি আমি, গ্রেন ফডার 80% থাকে ওয়াটার। তার মানে 1 কেজি কে যদি ওয়াটার অংশ বাদ দিয়ে কতটুকু থাকে? 200 গ্রাম। 2 কেজি হলে 400 গ্রাম, 3 কেজি 4 কেজি 5 কেজি মানে 1 কেজি, অর্থাৎ 5 কেজি ভুট্টা যদি গরুকে খাওয়াই, গরুর পেটে আসলে ঘাস যাচ্ছে 1 কেজি, বাকিটা তো পানি, তাই না? এই 5 কেজি খরচ কত? 6 টাকা 70 পয়সা। আচ্ছা, এখন 1 কেজি দানাদার খাবার খাওয়াবো, 1 কেজি খাওয়ালে ওর মধ্যে 10% পানি আছে, 900 গ্রাম খাদ্য চাই। তাহলে 900 গ্রাম খাওয়াইতেছেন 30 টাকা দিয়ে, আর এখানে 1000 গ্রাম খাওয়াইতেছেন কত টাকা দিয়ে? কোনটা লাভ? আর আমি বলেছিলাম যে গরুর দানাদার খাবার কোনো খাবার না, গরুর খাদ্য হচ্ছে যদি ঘাস খাওয়ান তাহলে তার রিপ্রোডাক্টিভ পারফরম্যান্স ভালো হবে, প্রতি বছর বাচ্চা দিবে, ভিটামিন মিনারেলসের অভাব হবে না, ইনজেকশন লাগবে না, পেট ফাঁপবে না, কত ধরনের প্রবলেম থেকে আপনি মুক্ত থাকবেন। You can't imagine.
যেটা আমি সিম্পল অফ দ্য সিম্পলেস্ট ডেইরি দেখে আসলাম জাস্ট লাস্ট উইকে নিউজিল্যান্ড। তাদের অন্য কোনো গরু ঘাস খায় জীবন ধারণ করে, এই কথাটি আর জীবনের জন্য সত্য। এখন আপনার কথা হচ্ছে স্যার আমার তো জমি বাংলাদেশে তো জমি নাই, নিচু জমি পাই না, এটা একটা অজুহাত মাত্র, এটা একটা অজুহাত। জমি লিজ পাওয়া যায় না কোনো দেশে, এমন কোনো লিজ নেবেন জমি, নিচু হলে নিচু জমিতে নিচু ঘাস করার ব্যবস্থা আছে না। এখানে আমরা গাজীপুরে যে জমি লিজ দিয়েছি এর চাইতে লিজ ভ্যালু অন্য কোথাও নাই আর বেশি। আমার 10,000 টাকা করে দিই বছরে পার বিঘা, এক বিঘা 10,000 12,000 টাকা দিই। স্যার এখানে 500 টাকা পার্সেন্ট ওই যে লিজের 2500 টাকা পার বিঘা নেট লিজিং কস্ট প্লাস এক বছর এই জন্য দোষী 2500 টাকা করে এক বছর তো লাগছে। হ্যাঁ 90 দিন 3 আপনারা এখানে 25 টাকা কেন দিচ্ছেন বুঝেন না? 10,000 টাকা এক বিঘা, বছরে আমি হারভেস্ট পাই 4টা, 5টা হারভেস্ট পাই আমি। আমি 5টা হারভেস্ট 4টা ধরছি, 10,000 টাকার 4 ভাগ করেন 2500, ঠিক আছে 2500 একটা হারভেস্টের কস্ট এটা দাও। আমার টেনশন চলবে, এর মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা নাস্তা খাওয়াতে চাই। আমি এই কম্পারিজনটা করলাম এই কারণে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্য। আপনি 10,000 টাকা দিয়ে যদি এক বিঘা জমি লিজ নেন, এটা 15,000 টাকা তো নেন, 2 টাকার বেশি খরচ করবে না। কি আমাদের উৎপাদন খরচ সব এটা আপনারা এখানে না দেখলেও মানে বাসায় যে অ্যানালাইসিস করবেন, মানে তার শুরু থেকে একদম মানে ঘরে তোলা ভোট পেটে যাওয়া প্রথম চপিং সব ইনক্লুডিং মাই কনসালটেন্সি ফি। আচ্ছা তাহলে এই জিনিসটা জানার জন্য এখন আপনি তো 984 গোল্ড যেটা ওই হ্যাঁ 9 করেছিল তো বছরে ভালো হয়েছে না? 10 বিঘা করেছিলাম ওটা যখন মিল্কিং স্টেজ আছে তখন খাইছে সবচেয়ে বেশি করে আমি সাইলেন্স করতে গেছিলাম পরে ওইটা করলে তো আপনার আর কোনো খাবারই লাগে না। সাইলেন্স না ওই 3 মান্থ লাগে, উঠে চপিং করে হওয়া পর্যন্ত 3 মান্থ লাগে। আমরা না, তো 25 হওয়া 60 দিনে খাই। কোনো সেকেন্ড সিজনে প্রত্যেকবারই আপনাকে সাইন করতে হবে, প্রত্যেকবারই। শীতকালে একটু কয়েক সময় বেশি লাগবে, শীতকালে কিন্তু 70 দিন লেগে যায়। এটা তো ম্যাটার 45 দিন 50 দিনও কাটা যায়। 12 ইঞ্চি নিচে তো আপনারা বিস্তারিত রোটাভেটর তো দন যায়, রোটাভেটর তো অনেক নিচে যায়। পাওয়ার টিলার দেখুন, পাওয়ার টিলার জাস্ট খালি একটু চুলকানি আশ্রয় দেয় মাটির মানে কি বলে কপি করে দেয়। এখন আমি অন্য একটা জিনিস আলোচনা করি আপনাদের, ঠিক অ্যাবাউট বেস্ট প্রোডাক্ট। গরুকে খাদ্য খাওয়াবেন, আমাদের প্রোটিন দরকার। কোন খাদ্যে কি পরিমাণ প্রোটিন আছে এটা কি কয়দিনে কাটা যায় এবং বিঘাকে কত টন কয় টন হয়? এভারেজ 7 টন, এভারেজ 7 টন, ম্যাক্সিমাম 10 থেকে 10 টন হয়। কাজে আপনি যদি 3 টন পান হতাশ হওয়ার কিছু নেই। এখানে এভারেজ তো 7 টন, ম্যাক্সিমাম 10 টন, তাহলে মিনিমাম তো 4-5 টন আছে। কাজে আপনার সবসময় যে ইউনিফর্মিটি পাবেন তা নয়, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, স্যার এই বিষয়টা কোথায় পাবো নাম্বারটা বলে দিন। হ্যাঁ আসলে আপনি এখানেই পাবেন, এই স্লাইডে আছে, স্লাইডে সব নম্বর আছে। এই ম্যাক্সিমাম 10.35 টন পার বিঘাতে, এটা একটু বিশেষ করে না। আচ্ছা গত বছর আমরা পাইছি 14 টন, এক বিঘাতে এক কিলো 14 টন একটা জমি 14 টন পেয়েছি। প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন ফিল্ডে, এটা এক্সপেরিয়েন্স, এটা শেয়ার করলে আপনাকে পাগল বলতে বাধ্য। এটার সাথে খাতা কোনো মিল না। এটা জমি ছবি দেখলেন না, আমি ওয়ার্ল্ডে কোথাও বিশেষ করতে পারি না, এবং আমার পিএইচডি পার্টের একটা অংশ ছিল এখানে। বিদেশি সায়েন্টিস্টরা আমার থিসিস ইভালুয়েট করে বলে দিচ্ছে, দিস ইজ মাই প্লেজার টু অ্যাওয়ার্ড দ্য ডিগ্রি অফ পিএইচডি টু মিস্টার শফিকুর রহমান। অথচ আমার দেশি প্রফেসররা কেটে কুটে বলছেন কখনোই সম্ভব না, হয় হইতেই পারে না।
বুঝতে পারছেন? যাই হোক, সেটা চিন্তা ভুল কপি করছে। স্যার এখানে ক্লিয়ারিং থেকে বেশি হয়েছিল এডিএল সিলারি আমাদের রিসার্চ ইউজ করি। এটা কি? নেপিয়ার নেপিয়ার কত পার্সেন্ট প্রোটিন? 8%। আগেরটাতে কত পার্সেন্ট পেলেন? একটি গরুর জন্য 17-18% প্রোটিন লাগে দুধের গরুর জন্য। ঠিক আছে? তাহলে এই প্রোটিনের ঘাটতির জন্য আপনাকে কিন্তু দানাদারের কাছে যাইতে হবে। আমাদের দেশে দুধ উৎপাদন কম, বাট দেখেন নেপিয়ারে কত 8%, এটা কত 16%। তাহলে আমরা কি এই দুধের গরুর কাছাকাছি চলে গেছি? এটা কি রেসেন্ট পারফিউশন, এটা যশোরে করা দেখছেন কয়ফি এই সয়েল পিএইচ ঠিক করা খেলে আর কিছু না। এটা কি এটা হলো যারা নিচু জমি তাদের জন্য। কিন্তু ঘাস দেবেন, সব ভিটামিন মিনারেল সব পাবে, এর সাথে সয়াবিন দিয়ে প্রোটিনের কাভারেজ মিল করবে। এনার্জি ঠিক আছে, প্রোটিনটা কম এখানে। আর এটা সুবিধা হলো নিচু জমিতে হয়, পানি থাকবে 24 আওয়ার্স। শীতকালে একটু ভালো হয়, কিন্তু গরমকালে হতে চায় না, ট্রিটমেন্ট করলে হয়, সয়েল ট্রিটমেন্ট করতে হবে। নিচু জমিতে হবে এটা? না, প্রোডাকশন দেওয়া যাবে। কম, প্রোডাকশন কম প্রোটিন বেশি তো। আমার যে প্রোটিন দরকার সেই প্রোটিন থেকে রয়ে গেছে, তো শুধু ঘাস দিতে গরু পালতে পারি। আচ্ছা, এটা কি? সারা প্রেসার কন্ট্রোল হবে। খান খান খান। এটা কি? কচুরি। হ্যাঁ, কচুরি। মাসকালাই মাটি কালাই, মাছ কালাই। দেন কয় পার্সেন্ট প্রোটিন? একদম মানে স্ট্যান্ডার্ড লেভেল। ডেইরি করার জন্য যে প্রোটিন দরকার এখানে সব আছে, কিচ্ছু দরকার নেই। আপনি মাছ কালাই করেন, যেসব বন্যা বিরোধী এলাকা, বন্যার পানি নেমে যাওয়ার সাথে জাস্ট মাছ কালাই ছিটে দেবেন। এই আপনার 70-80 দিনের মধ্যে যে কোনো গ্রামাঞ্চলে অনেক আছে জমিতে নিয়ে গরু ছেড়ে দেয়। ওটাও ঠিক আছে, কিন্তু এটা যদি এটা হারভেস্ট করে যদি ড্রাই করে রেখে দেয়, রাউন্ড দ্য ইয়ার করে হাই প্রোটিন। আপনি অন্য কোনো যাওয়ার দরকার নেই। চর এলাকা জমি লিজ দিয়ে করেন, এটা 900 বিঘা জমিতে একসাথে করেছে, 900 বিঘা। 900 বিঘা। এখানে আমি নিজে গেছি, 900 বিঘা। এটা কি? স্যার এটা এখানে স্যার এই ওষুধ এর কত পার্সেন্ট প্রোটিন? 16%। আমাদের দুধের প্রোডাকশনটা 4% লিটার বেড়ে গেছে। এই ওষুধ যখন খাওয়াই তখন 4% লিটার বেড়ে গেছে। হিউজ প্রোটিন এখানে। কাজে গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে, এই কথাটি সত্য। যেমন আপনাদের এই জায়গাটা আমি হাইড্রোপনিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আরেকটি পার্ট আলোচনা করে আমাদের সাথে বিদায় নেব। নেক্সট অংশগুলো আমরা অফিসাররা আলোচনা করবে। মাঝখানে আমাদের গেস্ট আসলে আমরা শর্ট উদ্বোধন করে লাঞ্চ এবং নামাজ পরে আরেকটি সেশন হবে। এখানে সেশন হওয়ার পরে আমরা 3টার দিকেই পাঠ তুলে দেবো। 3টার পরে এখানে আবার একটা মিটিং আছে, এই জন্য 3টে খালি করে দিয়ে চলে যাবো। যদি আপনাদের লাগে, যদি মনে করেন যে আরো আলোচনা করবো, সন্ধ্যার পরে যারা থাকবেন তাদের আলোচনা করবো। সন্ধ্যা করে থাকবেন? জি আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কয় সবাই যাওয়ার জন্য ব্যস্ত। 25 মাস একটা রিসার্চে আছে যে একটি গাভীকে একটা বকনাকে 13 মাসে দিয়েছে, 14 মাসে দিয়েছে, 15 মাসে দিয়েছে। ফার্স্ট ল্যাকটেশন, সেকেন্ড ল্যাকটেশন, থার্ড ল্যাকটেশন মিলে 3 ল্যাকটেশনের দুধ, যেটাকে 24 মাসের বাচ্চা হয়েছে সেটার দুধ বেশি। 13 মাসেরটাও কম, মানে 23 মাসেরটাও কম, 25 মাসেরটাও কম। তাহলে আইডিয়াল হচ্ছে 14 মাসে তো আপনার বকনা হিটে আসবে না। যদি তাকে বাচ্চা যেদিন জন্ম হলো, ইভেন পেটের ভিতর থাকলো, তখন থেকে এটা কাফ ম্যানেজমেন্টের একটা প্রোটোকল আছে। এই প্রোটোকল যদি ফলো করেন না করেন, এই প্রোটোকল ম্যাডাম করাবে আজকে এবং প্র্যাকটিক্যালি দেখাবে। বাচ্চা জন্মের রিপোর্ট, বাচ্চা জন্মের সময় ম্যান্ডেটরি কতগুলো কাজ আছে, এই কাজগুলো যদি না করেন। কিরকম? বাচ্চা জন্মের সময় কি করেন? আমি যে যারা আমার জীবিত সাক্ষাৎকার শুনেছেন, এখানে নাভাল হার্নিয়া একটা কথা আছে। এটা কিন্তু হয় হলো কাপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাচ্চা জন্মের সময় যে কাজটা যদি না করেন তাহলে হবে। এরকম অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো নিয়ে ম্যাডাম আজকে আলোচনা করবে। যাকে এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, আপনাদের বেশি দরকার ছিল হলো এই রিপ্রোডাক্টিভ ম্যানেজমেন্টের যে পার্টটি, সেটা হলো যে ক্যাটায়ন। ম্যাডাম আমি ক্যাটায়ন আলোচনা করছি এখন না। আচ্ছা,
কামিং ম্যানেজমেন্ট রিক্রুটমেন্টটা দেখছেন তো তো আপনার ট্রেনিং করাই হয়ে গেছে সব ইউটিউবে দেখছেন এটা আজকে আপনারা মাঠে গিয়ে করবেন প্র্যাকটিক্যালি ঠিক আছে এটা হলো বাচ্চা জন্মের সময় এই কাজগুলো ম্যান্ডেটরি 12টা কাজ হ্যাঁ এটা এরকম এটা দেখছেন আপনারা রিফ্রেক্টোমিটার আজকে এরকম রিফ্রেক্টোমিটার আপনারা দেখছেন এটার এই ফিল্ডটা দেখবেন পুরোপুরি গ্রিন মানে ব্লু ঠিক আছে এরকম ব্লু পান পুরোটাই এইখানে এক ফোঁটা কোলেস্ট্রল যদি দেওয়া হয় তাহলে দেখবেন একটা অংশ সাদা হয়ে যাবে সাদা হলো কতটুকু 5 10 15 20 আজকে যখন আমরা মাঠে যাব মাঠে গিয়ে আমাদের তো বাচ্চা হয়েছে আজকে বা গতকাল ওর এক ফোঁটা কোলেস্ট্রল দেওয়ার পরে এটা যদি 22 এর উপরে ওঠে তাহলে স্বাভাবিক ভালো আর যদি 22 এর নিচে থাকে তাহলে স্বাভাবিক যদি ভালো না হয় তাহলে কি হবে ইমিউনিটি সিস্টেমটা ভালো হবে না কাজে আমি খারাপ শালদুধ খাওয়ায়া ভালো বাছুর চাই ভালো বাছুর বড় হবে আশা করা ভুল এই জন্য বাচ্চা জন্মের থেকে শুরু করার পর থেকেই আপনাকে ম্যানেজমেন্ট শুরু করতে হবে এটা যদি আপনি রোধ করতে যে আমরা আপনার খাবারের কাপ মর্টালিটি অনেক কমে গেছে এই যে ফিরোজ সাহেব টেস্ট করতেছেন ঠিক আছে এরকম অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমরা মাঠে গিয়ে করবো আজকে এটা হবে বাচ্চা জন্মের রিপোর্ট এরকম আপনাদের খাবারের প্রত্যেকটা রিপোর্ট রাখতে হবে বাচ্চা জন্মের সময় কি কাজ করেন বাচ্চা শরীর পরিষ্কার করবে বাচ্চা শ্বাস প্রশ্বাস নিতে একটু মানে নাক রাখে কোনো মজা থাকবে পরিষ্কার করবে দেখেন তারপরে বাচ্চা Hey guys, Louis Schaller here. Hey, we have a cow. Her name is Higgins that's freshening today, and she's kind of like an old family favorite. So let's go check out and see how she's doing. কিসে বাটা দেন এটা আপনি কি খাইতেছে বাস গাবিটা সম্ভবত পানি আপনি কি বাচ্চা হওয়ার সময় এটা দেন যাদের খামার আছে বাচ্চা হওয়ার সময় গাবিকে কি এরকম পানি খাইতে দেন ওর পানি তো টাকা খাইতে দেন পানি দিয়ে রাখতো বাচ্চা হওয়ার পর হ্যাঁ কারণ ইলেকট্রোলাইট পানির সাথে ওই যে মোলাসেস যেভাবে চিনি দিতে পারেন চিনি দিলে এই প্লাসেন্টাটা বাচ্চা হওয়ার পরে এই যে একটা ফুল থাকে না গর্ভফুলটা পড়ে যাচ্ছে এই সময় তো অনেকে পা জোর করে কিনে দিতে পারে এই কাজটি কখনোই উচিত না শতকরা পাঁচটা গাভীর হয়তো এরকম প্রবলেম হবে সেগুলো অ্যাসিস্টেড বাদ বলে নেচারালি হওয়ার জন্য সময় দিতে হবে এই সময় বাচ্চা গাভী মালিক কি করবে অস্থির হয়ে যাবে এটা অনেকে মনে করে যে বাচ্চাটা মরে যাবে নেভার ওর তো টাইম আছে Again, the heads আধা ঘন্টা সময় লেগে যেতে পারে অনেক সময় আধা ঘন্টার বেশি লাগে Yeah. বাচ্চা কখনোই টানাটানি করা উচিত কোনো না পুরুষের দেখা যায় যে একে বাচ্চা হয়ে আছে আর কোনো যে কি করতে হয় বাচ্চা যদি ছোট হয় মানে খাবার রাত্রি বাচ্চা হয় তখন খাবারই জানে না ওটা সত্য কথা জি এই খাবার দেখলেই অসুবিধা এই জন্য বাচ্চা হওয়ার সময় খাবারের চোখে একটা গামছা লাগে পল্লীরা তো সহ্য করে না হ্যাঁ হ্যাঁ জানে না, জানে না। একটা কাজ করে যে মানে অসুস্থ বা মানে বা কষ্ট হচ্ছে এরকম যেটা প্রবলেম সেটা দেখে বোঝা যাবে সেটা তো খুব প্রোগ্রেস থাকবে তাই না বাচ্চাটা আস্তে আস্তে বের হবে কি সুন্দর করে প্রোগ্রেস দেখি তো বোঝা যাবে প্রোগ্রেস যদি না থাকে জিরো প্রোগ্রেস হয় তখন ডাক্তার করবে আর এটার জন্য সমস্যা হলো এক জায়গায় যদি কনসেন্ট্রেট হয় তাহলে কিন্তু তার ওই যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ভালো ডেভেলপ করবে
এই জন্য তখন আপনার বাচ্চাদের সমস্যা হবে না ঘাস খাওয়ালে এমনি অটোমেটিক বের হবে। দরজাটা বন্ধ করেন, দরজাটা একটু পরে ভাই, 3-4 মিনিট পরে খোলেন, 3-4 মিনিট পরে, 2-3 মিনিট পরে খোলেন। ওই দেখেন নাকে কি করলো, নাকে এই কাজটি কিন্তু খুবই ম্যান্ডেটরি। বাচ্চা হওয়ার সাথে ওর সাথে নাকে অংশটা মিকাসটা ফেলে দিতে হবে, নিঃশ্বাস নিতে পারে। যত তাড়াতাড়ি নিঃশ্বাস নেবে বকনা এবং শ্বাস দুটার জন্যই উপকারী। এর পরবর্তী লাইফে সে দুধও বেশি দিবে, সার হলে ভালো কোয়ালিটি সিমেন্ট তৈরি করবে। হ্যাঁ, দেওয়ার দরকার নাই, কারণ ওকে ন্যাচারালি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হবে। মিকাসের কারণে যেন নিঃশ্বাসটা বন্ধ না হয়। ফার্স্ট ব্লকেজ অফ রেসপিরেটরি প্রবলেমটা অনেক ক্ষেত্রে এফেক্ট করে বলতে। এরপরে যে কাজটি দরকার, এই যে নাভিতে টিংচার আয়োডিন দিতে হবে। বাছুর যদি 1 বছর ধরে দুধ খায়, এই মাটা কি হিটে আসবে না? কিন্তু বাছুর তো মায়ের সাথে বড় হয়ে গেছে। এরকম ভ্রান্ত ধারণা আছে অনেক খাবার। কর্মচারীরা কিছুতেই বাছুর ছাড়া বলে যে মা কোনোদিনও দুধ ছাড়বে না, ওরা 8 মাস হলেও বাছুর নিয়ে রওনা হয়। হার্ডলি 45 ডেজ 60 ডেজ, খুব বেশি হলে 70 থেকে 90 দিন পর্যন্ত যেতে পারেন, বাট আমরা 90 দিন রিকমেন্ড করি। আমেরিকান ডিউজ 45 থেকে 60 ডেজের মধ্যে ফিনিশ। ঠিক আছে? যে কথাটি বলছিলাম, যেদিন বাছুর জন্ম হয় সেদিন তার ইমিউনিটি জিরো থাকে। শাল দুধ খাওয়ানোর সাথে তার ইমিউনিটি এভাবে উঠে যায়, তারপরে আস্তে আস্তে নামতে থাকে। কিন্তু কিছু ভাবে আছে তো বাচ্চা সারা দুধ এই গ্রহণ করতে দেয়, সবাই ভ্রান্ত ধারণা। আমি শেষ করে নেই, তখন বলে। তাহলে এইখানে আসে তার ইমিউনিটি আবার কমে যায়। এই টাইমটাতে যদি তাকে বেশি মানে দুধ খাওয়ানো হয় বা হাই ফ্যাট হলে দুধ খাওয়ানো, তার কাপস খাওয়ার হবে, বলে সে নির্জীব হয়ে যাবে। ডাক্তার তাকে কি করবে? আসে প্রথমে দিবে কি অ্যান্টিবায়োটিক ইনজেকশন। কথা বলেন না কেন? আমার কি ডাক্তার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিল? কাপস খাওয়ার হলে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিছে? তার বডিতে না ইমিউনিটি, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিলে কি হবে? আরো দুর্বল মারা যাবে। টাকাটা নিয়ে নদী পার হওয়ার আগে, ডাক্তার তো টাকা নিয়ে নদী পার হওয়ার আগে দেখবেন বাছুর শেষ। এটি কমন প্র্যাকটিস ইন বাংলাদেশ। Being a farmer, being an entrepreneur, আপনাদের এই জিনিস মাথায় রাখবেন। দেখেন, আমি যতগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট বলছি। স্যালাইন খাওয়ালে তো ডিহাইড্রেশন শেষ হয়ে যাবে, আর এই প্র্যাকটিসগুলো করে ডিহাইড্রেশন হবেই না। এই কাজগুলো খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট, খুবই এক্সক্লুসিভ ওয়ার্ক ফার্ম ম্যানেজমেন্টের জন্য। দয়া করে এই কাজগুলি করতে থাকে। বাছুর জন্ম হওয়ার সময় তার রুমেনটা থেকে অনেক ছোট, ঠিক আছে? রুমেন আস্তে আস্তে বড় হয়, এই রুমেন প্যাপিলি বলি। রুমেন প্যাপিলি যদি তৈরি হবে, সেই দিন বাছুর দুধ খাওয়া বন্ধ করবে, দুধ আর নিজে নিজেই খাবে না। এখন রুমেন প্যাপিলি আপনি কি 8 মাস বয়সে তৈরি করবেন না 1.5 মাস বয়সে তৈরি করবেন? সব কি 8 মাস 1 বছর ধরে যদি রুমেন প্যাপিলি তৈরি না করেন, দেখেন বাছুরকে শুধুমাত্র এটা একই বয়সে বাছুর শুধুমাত্র দুধ খাওয়াছে, রুমেন প্যাপিলি তৈরি হয়েছে? দুধের সাথে হে খাওয়াইছে, মানে ঘাস, কিছুটা শুকনো ঘাস দিছে, তৈরি হয়েছে? দুধের সাথে কি দিছে? দুধের সাথে মানে দুধের মধ্যে মিক্স করে দেয়নি, বাছুরকে দুধ খাওয়ায় আলাদা দানাদার খাওয়াছে। মানে আমরা এখানে করি 4 দিন বয়সে ভুট্টার গুঁড়া বাছুরের সামনে দিয়ে রাখি, ও খাইলে খাবে, না খেলে না খাবে। যখন একটু একটু করে চাটে, 1-2 দিন পরে সে খাওয়া শুরু করে দেবে। 45 ডেজ আসে সে প্রচুর পরিমাণে খায়, 1 কেজির মতো খেয়ে যাবে দিনে। ওই দেখো মায়ের কাছে আর যায় না দুধ। মায়ের কাছে 45 ডেজ গাভীর জন্য কি পিরিয়ড? হিট টাইমে, ওই টাইমে বাছুর দুধ খাওয়া বন্ধ করেছে, তাড়াতাড়ি হিটে চলে আসবে। এগুলো একটার সাথে একটা কোরিলেটেড, হাইলি কোরিলেটেড। এই ম্যানেজমেন্ট গুলো দয়া করে আপনারা করবেন। বাছুরের আরো ম্যানেজমেন্ট অনেক বিষয় আছে। আমি কিন্তু একটি বাছুর দেখেন, এটা কিন্তু মানে জন্মের পর থেকে আলাদা। প্রিভেনশন এন্ড কন্ট্রোল। ম্যাস্টাইটিস নামে একটা রোগ আছে, নাম শুনছো তো? জি স্যার, কি জন্য হয়? একটা ওলান যদি আমরা কাটি ফেলি,
তাহলে এরকম পাবে, চারটি প্রকোষ্ঠ পাবে, দুইটি প্রকোষ্ঠ সেন্ট্রাল বরাবর সেন্ট্রাল লিগামেন্টে ভাগ করা, আর এইদিকে হলো ফাইন মেমব্রেন দিয়ে ভাগ করা। এবং এখানকার দুধ এইটা যেতে পারে না, এটা দুধ এটা আসতে পারে না, কোনোটা কোনো যেতে পারে না। শুধু দুধ না, শুধু দুধ না, কি ব্যাকটেরিয়া cannot pass from quarter to quarter or inside the udder। তাহলে এই গাদা থেকে ব্যাকটেরিয়া বা জীবাণু এটা যেতে পারে না, পারে? আচ্ছা, ম্যাস্টাইটিস যখন হয় চারটি কি একসাথে হয়? না, একটাতে হয়। একটাতে। তাহলে একটা যখন হবে এটার ব্যাকটেরিয়া কেটে যেতে পারবে? তাহলে এটারটা এটা যেতে গেলে কোন দিক দিয়ে যেতে হবে? বেরিয়ে আসে এদিক দিয়ে যেতে হবে। এই জিনিসটা খেয়াল রাখেন, যাতে খামার আছে যারা করবেন তারাও খেয়াল রাখেন। ম্যাস্টাইটিস যখন হয় তখন আমরা চিকিৎসাটা কোথায় করি? এই একটা ট্রিটমেন্টে করি না গরুর মাথায় করি? সমস্ত শরীরে করি। অবশ্য চিকিৎসা কিন্তু যখন হয়ে যায় একটাতে যখন হয় ওই একটা ট্রিটমেন্ট করলে কিন্তু হয়, এই জায়গাটা ট্রিটমেন্ট করলে হয়। আমরা পুরো শরীর সহ অ্যান্টিবায়োটিক দিই। ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপ আমাদের রং, রং না আইডেন্টিফিকেশন অসুবিধা আছে। খাওয়ানোর পরে জিনিসটা দেখছেন সেম টিকিট আপা আছে? তাহলে আপনি তো টেস্ট করে দেখছেন সবগুলো কি একসাথে পাওয়া যায়? না, একটা পাওয়া যায় না, একটা পাওয়া যায়, হয়ে গেলে দুইটা, ওই দুইটা, হার্ডলি দুইটা। এই জায়গাতে ট্রিটমেন্টটা জরুরি। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে ট্রিটমেন্ট লাগবে না, আমরা কতগুলো ম্যানেজমেন্ট প্র্যাকটিসে যাই। দুধের কোয়ালিটি কিন্তু একই রকম হয়, আমরা যদি মিক্স করে দই। একটি বাছুরের, একটি গাভীর দুধ যেমন ওই দেখলেন এটা টিপ, তাই না? বাট, দুধের বাট, এই বাটগুলো লাগানো থাকে অনেকগুলো ডাক্টের সাথে, দেখেন গাছের ডালের মতো ডাক, ঠিক আছে? গাছের ডালের সাথে আবার পাতার মতো একটা করে আঙ্গুলের থোকার মতো এক ধরনের স্ট্রাকচার আছে, তাকে বলি অ্যালভিউলি। আসলে দুধটা জমা হয় অ্যালভিউলির ভিতরে, ঠিক আছে? দুধটা জমা হয় অ্যালভিউলি, এবং এই অ্যালভিউলি একটা গাভীর কতগুলো থাকে? মিলিয়নস অফ অ্যালভিউলি থাকে। মিলিয়নস অফ অ্যালভিউলি হলেও এটার একটা ফিক্সড অ্যামাউন্ট আছে। মনে করেন 5 মিলিয়ন অ্যালভিউলি আছে একটা গাভীতে, আর একটা 2 মিলিয়ন অ্যালভিউলি আছে। দুটোই কি সমান দুধ দিবে? হ্যাঁ, যদি সমান দুধ না দেয় অ্যালভিউলি গুলো তৈরি হয় কখন আর ফিক্সড হয় কখন? একটি বকনা বাছুরের অ্যালভিউলি তৈরি হয় জন্মের সময়, ফিক্সড হয়ে যায় 30 দিন বয়সে। 30 দিন পরে আর বাড়ে না, সংখ্যায় বাড়ে না। 30 দিনের মধ্যে ফিক্সড। এখন বাজার থেকে 10 মাস বয়সে একটা বকনা বাছুরকে ভালো করে খাওয়ালেন আর দুধ বেশি দেবো মনে মনে করলেন, হবে? যত্নটা করতে হবে কখন? 30 দিন বয়সে বাছুরটা কাপস খাওয়ালো, বকনা বাছুর 30 দিন পর্যন্ত সাফার করলো, এর অ্যালভিউলি আর যেটা কাপ খাওয়া হলো না, সুস্থ থাকলো, তার অ্যালভিউলি সমান হবে না। তাহলে যত্ন হয় একদিন থেকে 30 দিন জন্মের শুরুতে, খেয়াল রাখেন। তাহলে তিনটি পার্ট কিন্তু ওলানের, একটি হলো টিট, এটাকে সিস্টার্ন বলি আমরা, ডাক্ট বলি, আর অ্যালভিউলি। তাহলে একটি গরু 10 লিটার দুধ দেয়, ও 60% দুধ থাকে অ্যালভিউলিতে, 20% থাকে ডাক্ট, আর 20% থাকে সিস্টার্ন। ভাগ করা 2 লিটার 2 লিটার, আর ওখানে হলো 6 লিটার, ঠিক আছে? আসি আমরা, এটা একটা অ্যালভিউলি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এটা একটা অ্যালভিউলি। এই অ্যালভিউলির ভেতরে তৈরি হয়ে জমা হয়। অ্যালভিউলির উপর দিয়ে এগুলো কি? এইগুলো হলো রক্তনালী। এই রক্তনালী, এই রক্ত চলাচলের মাধ্যমে দুধ তৈরি হয়। আর এখানে রাবার লাইক একটা স্ট্রাকচার দেখাচ্ছে না, রাবার ব্যান্ড, এটাকে কুইজ করে। কুইজ করলে এখানে যদি কুইজে চাপ দেয় এখানে, তাহলে কি হবে? ভেতরে দুধ থাকলে কি হবে? বেরিয়ে যাবে। এখন এই কুইজ করার জন্য একটা হরমোন কাজ করে, তার নাম অক্সিটোসিন। অক্সিটোসিন যখন এখানে কাজ করবে তখন এখানে সংকোচন সম্প্রসারণ দুধ এর ভিতর থেকে বেরিয়ে আসবে।
যদি কোনো কারণে এই রাবার লাইক স্ট্রাকচার কাজ না করে বা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? দুধ তো তৈরি হয়ে আছে, বের হবে না। দুধ যদি বের না হয় তাহলে কি হবে? দুধ পচবে, পচলে তো ব্যাকটেরিয়ার জন্য খাদ্য, তখনই ম্যাস্টাইটিস, এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। আর কি কি কারণে ড্যামেজ হয় এটাই জন্য আমরা যাই। Milking preparation procedure impact oxytocin release from the brain and effectiveness of the milk release or letdown. অর্থাৎ দুধ বের করে আনার জন্য দুধ দহন করার সময় একটা প্রিপারেশন টাইম আছে। সেই প্রিপারেশন টাইমে যদি ওলানে একটু ইনসিশন দেওয়া হয়, আস্তে আস্তে মাথায় ব্রেন হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ডে অক্সিটোসিন হরমোন থাকে, ওইখান থেকে রিলিজ করে ব্লাডের মাধ্যমে পাম্প করে চলে আসে এই জায়গায়, আসার পরে দুধ রিলিজ করে আপনার যায়। Mastitis can damage myoepithelial cell, impacting milk production. তাহলে এই এটাকে কুইজ করে দিলেই দুধ বের হয়ে আসবে। ম্যাস্টাইটিস যদি হয় এই মায়োএপিথেলিয়াল সেলকে ড্যামেজ করে দেয়, তাহলে কি হবে? বোঝা যাচ্ছে বিষয়গুলো? আচ্ছা, আমরা এখানে আর থাকবো না, এই আলোচনা করতে গেলে অনেক বড় ইয়ে। আমি শুধু আপনাদের কয়েকটা জিনিস দেখাবো, ইম্পর্টেন্ট গুলা। অক্সিটোসিন এইখান থেকে রিলিজ হয়ে যায়, এখানে চলে যায়। হ্যাঁ, আমি ক্যারাটিন প্লাগ নিয়ে কথা বলতে চাই। দুধ যখন দোয়ানো হয়, দোয়ানোর আগে কিন্তু এই যে আডারের মুখটা কি করে? বন্ধ থাকে। দুধ দোয়ানোর সময় খুলে যায়। দুধ দোয়ানোর কয় মিনিট? ব্যাকটেরিয়া তাহলে যেহেতু অন্য দিক দিয়ে আসতে পারে না, ব্যাকটেরিয়া ঢোকার জায়গা তো একটাই, তাহলে কত সময় চান্স পায় ব্যাকটেরিয়া ঢোকার? এটা মুখটা যে বন্ধ হয়, এটা ন্যাচারাল একটা প্রোটিন দিয়ে বন্ধ হয়, তার নাম ক্যারোটিন। ক্যারোটিন রিজেনারেট হয়ে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা কি করব? গরুকে খামারে খাবার দেয় কখন? আপনার খাবারে কখন দেয়? দুধ দোয়ানোর আগেই দেয়, ওইটুকু সময় খেতে থাকে, কষ্ট করে দাঁড় করায় রাখে। দুধ দোয়ানোর পরে খাবার দিতে হয়, তাহলে খাবারের লোক গরু দ্বারা থাকবে। বাই দিস টাইম ক্যারোটিন রিজেনারেট মুখটা বন্ধ হয়ে ব্যাকটেরিয়া ঢোকার সম্ভাবনা, ব্যাকটেরিয়া কিন্তু ফ্লোরে থাকে। আর গরু দুধ দোয়ানোর সাথে দুর্বল হয়ে যাচ্ছে, শুয়ে পড়ে, শুয়ে পড়লে সাথে সাথে ওই দিকে ব্যাকটেরিয়া ঢোকার চান্স বেড়ে যায়। তাহলে ম্যাস্টাইটিস নিজেই ডেকে নিয়ে আসতেছে। এই জন্য বিজ্ঞানীরা বলছে when possible keep cow standing after milking for keratin plaque to form. সেটাও যদি আপনার মনে করেন যে না 20 মিনিট সহ্য হয় না, আমি যদি আমেরিকান ডেইরিতে 20 মিনিট আমরা দুধ দোয়ানো শেষ সাথে সাথে ইউজ post dip immediately after milking to assist providing barrier the tit canal. আমরা করি কি একটা মনে করেন যে একটা কাপের মধ্যে একটা সলিউশন দিই, সলিউশন নিয়ে টিটে লাগাই দেই, তাহলে ওই এটা বন্ধ হয়ে যায়। তারপর ন্যাচারালি বন্ধ হবে, কিন্তু সাথে সাথে বন্ধ হবে, ব্যাকটেরিয়া ঢুকলো না। বাট এটা এক্সপেন্সিভ, খরচ আছে এখানে, খরচ না। আর কোনোটাই নাই, যদি শুয়েই পড়ে গরু তাহলে আপনার ফ্রেশ বেডিং আন্ডার বিফোর কাউ লাই ডাউন। গরু শোয়ার আগে যেন নিচে ফ্লোরটা শুকনো থাকে, ফ্রেশ বেডিং দেন, তখন ব্যাকটেরিয়া যাতে ঢুকতে না পারে। এই কাজগুলো করলে ম্যাস্টাইটিস প্রিভেন্ট হবে। আমি আরেকটা বিষয় আলোচনা করে শেষ করব। এই যে আমরা এটা ইয়ে করে আপনাকে আল্ট্রাসাউন্ড দিয়ে দেখানো হয়েছে, দেখেন এই যে প্রথমে আসে সিস্টার্ন বা ডাক্টের মিল্ক, তারপরে অ্যালভিউলি মিল্ক আসে। দুধ সিস্টার্ন অ্যালভিউলি সিস্টার্ন এবং ডাক্টের মিল্ক আসার পরে কিন্তু দুধ অ্যালভিউলি মিল্ক আসতে সময় লাগে, মাঝখানে একটু পজ আছে। এই জন্য দেখুন অনেক গোয়ালারা দুধ দোয়ানে একটু সময় বাদ দেয়, আবার পরে আবার সেকেন্ড টাইম আবার দুধ আসে। এটা হলো অ্যালভিউলি এবং সিস্টার্নের দুধের মধ্যে এই সম্পর্কটা।